আচ্ছা চলো, লেটস স্টার্ট দ্য নিউ চ্যাপ্টার, কোম্পানি ব্যালেন্স শিট। অ্যাকচুয়ালি আমাদের তো অ্যাকাউন্টসের দুটো পার্ট। সো পার্ট ওয়ান বেসিক্যালি পার্টনারশিপ অ্যাকাউন্টিং এবং কোম্পানি অ্যাকাউন্টস, আর সেকশন বি যেটা আমাদের, সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের উপর। সেখানে ধর রেশিও অ্যানালিসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা কম্পারেটিভ কমন সাইজ, এই সবগুলো করতে গেলে কিন্তু কোম্পানি ব্যালেন্স শিটের কনসেপ্টটা লাগবে। তো সমস্ত স্কুলেই মোটামুটি ওই পার্ট থেকে কিছু না কিছু রাখবে পরের এক্সামিনেশনে। তো সেই জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোম্পানি ব্যালেন্স শিটের নলেজটা থাকা দরকার আমাদের। তাই কোম্পানি ব্যালেন্স শিটটা করে নেব আমরা। তো কোম্পানি ব্যালেন্স শিটে অ্যাকচুয়ালি দেখ, প্রত্যেকটা কোম্পানিকে যখন অ্যাকাউন্টিং এর এন্ড হয় তখন তাকে তার বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ করতে হয়। আর যখন বুকস অফ অ্যাকাউন্টস অ্যাকাউন্টিং এর এন্ডে ক্লোজ হয় তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে জেনারেলি আমরা চারটে জিনিসকে বুঝি। একটা হচ্ছে ব্যালেন্স শিট, নাম্বার টু হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল, নাম্বার থ্রি হচ্ছে নোটস টু অ্যাকাউন্টস, আর নাম্বার ফোর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চারটে জিনিসকে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং প্রত্যেকটা কোম্পানিকে, সে প্রাইভেট কোম্পানি হোক, পাবলিক কোম্পানি হোক, যে ধরনের কোম্পানি হোক না কেন, যখন অ্যাকাউন্টিং এর এন্ড হবে এভরি কোম্পানি হ্যাজ টু প্রিপেয়ার দিস ফোর ডকুমেন্টস। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট বেসিক্যালি কি কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন রিভিল করে, কে অ্যাজ অন দ্য লাস্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার কোম্পানির কাছে কি অ্যাসেটস আছে, কি লায়াবিলিটি আছে, সেই ডিটেলসটা কোথায় থাকবে? ব্যালেন্স শিটে। স্টেটমেন্ট অফ পিএল একটা কোম্পানি তৈরি করবে, যেখান থেকে কোম্পানি সারা বছর বিজনেস করে কত প্রফিট হচ্ছে, কত লস হয়েছে সেটা জানা যাবে। আর নোটস টু অ্যাকাউন্টস বেসিক্যালি ব্যালেন্স শিট এবং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস যেটা প্রিপেয়ার করব, সেখানে যে সমস্ত আইটেমস থাকবে, লাইন আইটেমস, তার ডিটেলসটা আমরা পাবো কোথায়? নোটস টু অ্যাকাউন্টস। ওকে। আর আরেকটা জিনিস আমাদের করতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সেটা বেসিক্যালি কোম্পানির ক্যাশের কি ইনফ্লো হয়েছে ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার অর অ্যাকাউন্টিং পিরিয়ড, এবং ক্যাশের কি আউটফ্লো হয়েছে সেই ব্যাপারটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে জানবো। তার মানে আমরা বলতে পারি কি এভরি কোম্পানি হ্যাজ টু প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে তার মধ্যে আমরা চারটে জিনিসকে বলছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুডস ফোর থিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মধ্যে। নাম্বার ওয়ান আমরা কাকে বললাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মধ্যে? ব্যালেন্স শিট। নাম্বার টু, স্যার ডোন্ট সে অনলি পিএল, বেটার টু সে স্টেটমেন্ট অফ পিএল, কারণ কোম্পানির ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পিএল বলা হয়। নাম্বার থ্রি, নোটস টু অ্যাকাউন্টস। নোটস টু অ্যাকাউন্টস বেসিক্যালি ব্যালেন্স শিট এবং স্টেটমেন্ট অফ পিএল এর যে সমস্ত আইটেম গুলো থাকবে তার ডিটেলসটা কোথায় পাবো? নোটস টু অ্যাকাউন্টস। আর আরো একটা ডকুমেন্ট কোম্পানিকে প্রিপেয়ার করতে হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটাকে আমরা সিএফএস বলি। ইন শর্ট আমরা এটাকে সিএফএস বলি। তো কোম্পানিকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও প্রিপেয়ার করতে হয়। প্রত্যেকটা কোম্পানিকে বছর শেষ হওয়ার সাথে সাথে এই চারটে জিনিস কোম্পানিকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা শিখবো এই যে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ পিএল, এই দুটোর প্রেজেন্টেশন কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোম্পানি কিন্তু রেজিস্ট্রেশন হয় আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট। একটা কোম্পানি লিগালি কোম্পানিজ অ্যাক্টে রেজিস্টার্ড হওয়ার পর কোম্পানি কিন্তু লিগালি পিকচারে আসে। লিগাল এক্সিস্টেন্স, ওয়ান্স দ্য কোম্পানি ইজ রেজিস্টার্ড দেন ইট কামস ইনটু লিগাল এক্সিস্টেন্স। এবার কোম্পানি যখন কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন হচ্ছে, তার মানে কোম্পানিকে কিন্তু কোম্পানিজ অ্যাক্টকে ফলো করে এই ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ পিএল কে প্রিপেয়ার করতে হবে। এবং সেই জন্যই যেহেতু অল কোম্পানিজ আর রেজিস্টার্ড আন্ডার দি কোম্পানিজ অ্যাক্ট 2013, এবং এটাকেই কিন্তু আমরা লেটেস্ট কোম্পানিজ অ্যাক্ট বলছি। প্রত্যেকটা কোম্পানি কোম্পানিজ অ্যাক্ট 2013 এর আন্ডারে রেজিস্টার্ড। তার মানে প্রত্যেকটা কোম্পানিকে এই অ্যাক্ট যেটা প্রেসক্রাইব করছে সেটাকে ফলো আপ করতে হবে। তো কোম্পানিজ অ্যাক্ট 2013 এর আমাদের শিডিউল 3 আছে। শিডিউল 3 দুটো পার্ট আছে, একটাকে আমরা পার্ট 1 বলছি আর একটাকে পার্ট 2 বলছি। তো শিডিউল 3 পার্ট 1 যেটা, সেই পার্ট 1 প্রেসক্রাইব করে হাউ টু প্রিপেয়ার অর হাউ টু প্রেজেন্ট দ্য ব্যালেন্স শিট অফ আ কোম্পানি।
তাহলে শিডিউল 3 পার্ট 1 প্রেজেন্ট করছে কি, প্রেসক্রাইব করছে কি, হাউ টু প্রিপেয়ার ব্যালেন্স শিট, how to prepare or present you can say the balance sheet of a company. আর পার্ট 2 যেটা আছে শিডিউল 3, পার্ট 2 প্রেসক্রাইব করে যে কোম্পানির স্টেটমেন্ট অফ পিএলটাকে কিভাবে প্রেজেন্ট করা হবে, হাউ টু প্রেজেন্ট স্টেটমেন্ট অফ পিএল। তো অনেক সময় এই কোয়েশ্চেনটা করা হয় যে কোম্পানিজ অ্যাক্টের কোন শিডিউল ফলো করে আমরা ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ পিএল প্রিপেয়ার করি। ইউ শুড নো দ্যাট ইজ শিডিউল 3। শিডিউল 3 কটা পার্ট আছে? দুটো পার্ট। পার্ট 1 প্রেসক্রাইব করছে কি ব্যালেন্স শিটটার প্রেজেন্টেশন কি হবে, আর পার্ট 2 প্রেসক্রাইব করছে স্টেটমেন্ট অফ পিএল এর প্রেজেন্টেশন কি হবে। ওকে, তো আমাদের কি এই পার্ট 1 যেভাবে আমাদের ব্যালেন্স শিট প্রেজেন্ট করতে বলেছে সেই প্রেজেন্টেশনটা শিখতে হবে। আরো একটা জিনিস একটু বলবো, এই শিডিউল 3 পার্ট 1 বলছে যে প্রত্যেকটা কোম্পানিকে, এভরি কোম্পানি ব্যালেন্স শিট and statement of PL should be in vertical format, should be in vertical format। ভার্টিক্যাল ফরম্যাট মানে হচ্ছে আমরা ধর পার্টনারশিপ করে এসেছি, অ্যাডমিশন করে এসেছি, রিটায়ারমেন্ট করে এসেছি, সেখানেও আমরা ব্যালেন্স শিট তৈরি করেছি। তো একটা পার্টনারশিপ ফার্ম তার কোম্পানিজ একটা রেজিস্ট্রেশন হয় না, সুতরাং পার্টনারশিপ ফার্মকে কোম্পানিজ অ্যাক্টকে ফলো করতে হয় না। তো পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে ব্যালেন্স শিটটা আমরা বানিয়েছিলাম কি করে, ইন হরাইজন্টাল ফরম্যাট। হরাইজন্টাল ফরম্যাট মানে, হরাইজন্টাল ফরম্যাটটা কেমন হয় স্যার, লেফট হ্যান্ড সাইডে আমরা কি করেছিলাম, হরাইজন্টাল ফরম্যাটে এদিকে হচ্ছে লায়াবিলিটি আর রাইট সাইড হচ্ছে অ্যাসেটস, এটাকে বলে হরাইজন্টাল ফরম্যাট। তো পার্টনারশিপ ফার্ম তো কোম্পানিজ অ্যাক্টকে ফলো করছে না, তো পার্টনারশিপ ফার্ম বা সোল প্রপাইটারশিপ ফার্ম ওরা হরাইজন্টাল ফরম্যাটে ব্যালেন্স শিট করতে পারে, কিন্তু কোম্পানিজ যেহেতু কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড, কোম্পানিজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা কোম্পানিকে তার ব্যালেন্স শিট বা পিএল কে কোন ফর্মে করতে হবে, ভার্টিক্যাল ফরম্যাট। ইটস এ কম্পালশন। কোম্পানি কিন্তু হরাইজন্টাল ফরম্যাটে ব্যালেন্স শিট করতে পারবে না। ওকে, সো এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। শিডিউল 3 প্রেসক্রাইব করছে হাউ টু প্রেজেন্ট দ্য ব্যালেন্স শিট এন্ড স্টেটমেন্ট অফ পিএল, and every company has to present its balance sheet and statement of PL in which format? In vertical format. ভার্টিক্যাল ফরম্যাট মানে প্রথমে লায়াবিলিটিস ডিটেলস, তার নিচে অ্যাসেট ডিটেলস। ওকে, এবার আমি তোমাদের ফরম্যাট করে দেখাবো যে একটা কোম্পানির ব্যালেন্স শিটে বিভিন্ন আইটেমকে কিভাবে প্রেজেন্ট করা হয়। এবং আমি তোমাদের বলেছি যে ব্যালেন্স শিট আর স্টেটমেন্ট অফ পিএল এর সাথে সাথে কি থাকে, নোটস টু অ্যাকাউন্টস। নোটস টু অ্যাকাউন্টস এর রোলটা কি, ব্যালেন্স শিটে বা স্টেটমেন্ট অফ পিএল এ যে সমস্ত আইটেমস থাকবে তার যে ডিটেইলিং, সেই ডিটেল পার্টটা কোথায় পাওয়া যাবে, ইন নোটস টু অ্যাকাউন্টস। আই উইল এক্সপ্লেইন। তো আমরা মেনলি ফোকাস করব অন ব্যালেন্স শিট টুডে, তারপরে আমরা আরো একদিন ক্লাস করব যেটা স্টেটমেন্ট অফ পিএল এর উপর ফোকাস করব। সো আজকে ব্যালেন্স শিটের উপর ফোকাস করব, কে ব্যালেন্স শিটে কিভাবে বিভিন্ন অ্যাসেটস কে বা লায়াবিলিটি কে প্রেজেন্ট করা হয়। প্রথম কথা হচ্ছে স্যার, কোম্পানি ব্যালেন্স শিটের যে প্যাটার্ন বা ফরম্যাট দেওয়া হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, সেখানে স্পেসিফিক হেডস এন্ড সাবহেডস এর ইউজ হয়েছে, যেটা কিন্তু আমরা সোল প্রপাইটারশিপ বা পার্টনারশিপ বিজনেসের কিন্তু হেড সাবহেড ইউজ করার কোনো কম্পালশন নেই। কিন্তু কোম্পানি ব্যালেন্স শিটে পরিষ্কার বলে দিয়েছে যে কতগুলো হেড, কতগুলো সাবহেড করতে হবে, কোন সাবহেডের আন্ডারে কি আইটেমস দেখাতে হবে, এভরি ডিটেল ইজ গিভেন, এবং তোমাকে সেটা ফলো আপ করেই কিন্তু কোম্পানি ব্যালেন্স শিটকে প্রেজেন্ট করতে হবে। তো সেই হেড সাবহেডস গুলো কি কি, তো প্রথমে আমি তোদের কোম্পানি ব্যালেন্স শিটের ফরম্যাটটা ড্র করে দেখাই যে কোম্পানি ব্যালেন্স শিট কেমন দেখতে হয়।
সো এই হচ্ছে একটা কোম্পানি ব্যালেন্স শিটের লুক, যেখানে এটাকে বলা হচ্ছে পার্টিকুলার্স। দিস ইজ পার্টিকুলার্স। এই যে একটা কলাম আছে এটাকে বলা হচ্ছে নোট নাম্বার। ফার্স্ট কলামটা হচ্ছে কারেন্ট ইয়ার ফিগার, আর সেকেন্ড কলামটাকে আমরা বলি প্রিভিয়াস ইয়ার ফিগার। ওপরে লিখে দেবো ব্যালেন্স শিট অফ, বলে কোম্পানির নাম ডট ডট লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড। যে বছরের শেষে আমরা ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করছি সেই ইয়ার এন্ডিং এর ডেট দিতে হবে। আমি ধরে নিচ্ছি লেটস বি 31st March 2023. So balance sheet of X Limited for the year ended 31st March 2023. অ্যাকচুয়ালি দুটো কলামের যে ফাংশনটা বলি কারেন্ট ইয়ার এন্ড প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটা কোম্পানি তোরা প্র্যাকটিক্যালি দেখবি, যে কোনো কোম্পানি যদি ব্যালেন্স শিট তোরা দেখে থাকিস দুটো বছরের ডেটা থাকে। যে কোনো আইটেম, ধরো কোম্পানির মেশিনারি কারেন্ট ইয়ারের এন্ডে কত আছে, তার মানে অ্যাজ অন 31st March 2023 কত আছে, অ্যাট দ্য সেম টাইম লাস্ট ইয়ার 31st March 2022 তে কত টাকা আছে সেটাও কিন্তু তোমার ব্যালেন্স শিটে ভিজিবল হবে, কারেন্ট ইয়ার ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ার ডেটা। কিন্তু একাডেমিক্যালি আমরা যখন করব তখন কিন্তু আমাদের সামস যে করতে দেবে, কোম্পানি ব্যালেন্স শিট যে প্রিপেয়ার করতে বলবে, তখন কিন্তু তোমার দুটো ডেটা দিয়ে দেবে না, যে এই বছরের কারেন্ট ডেটা এটা, কি এই বছরের এন্ডে মেশিন আছে এত আর লাস্ট ইয়ার এন্ডে মেশিন ছিল এত। অল দিস ডিটেলস উইল নট বি গিভেন টু ইউ, তোমাকে শুধু কারেন্ট ইয়ারের ডিটেলসটা দিয়ে দেবে। সো ইন দ্যাট কেস প্রিভিয়াস ইয়ার কলামের কিন্তু বেসিক্যালি একাডেমিক্যালি আমাদের কোনো ফাংশন নেই, অ্যাজ বিকজ আমরা প্রিভিয়াস ইয়ারের ডেটা পাবো। সো আমরা ব্যালেন্স শিটে একটা কলাম করেও করতে পারি। তো আমি বলবো যেমন ফরম্যাট তেমন করবি, you will not use the previous year column because previous year data is not given in the sums, so we will not fill the previous year column, we will simply fill the current year column। ঠিক আছে, এবার আমি বললাম কি প্রত্যেকটা কোম্পানি ব্যালেন্স শিট কোন ফরম্যাটে প্রিপেয়ার করে, ইন ভার্টিক্যাল ফরম্যাট। ভার্টিক্যাল ফরম্যাটে প্রথমে লায়াবিলিটি সব লেখা হবে, তার নিচে অ্যাসেটস লেখা হবে। তো লায়াবিলিটির জন্য প্রথমে লেখা হবে পার্টিকুলারসে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। লায়াবিলিটি সাইডের মেইন হেডটা আমরা লিখছি দিস ইজ ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি আন্ডারলাইন করে দিলাম। এই ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি সাইডে চারটে হেড আছে। হাউ মেনি হেডস আর দেয়ার? 4 হেডস। তার মধ্যে নাম্বার 1 শেয়ার হোল্ডার্স ফান্ড। প্রথম হেডের নাম হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে তিনটে সাবহেড, সাবহেডটাকে প্রেজেন্ট করছি স্মল a b and c দিয়ে। ঠিক আছে, সাবহেড a হচ্ছে শেয়ার ক্যাপিটাল, b হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এবং c হচ্ছে মানি রিসিভড against share warrant, money received against share warrant, WARRANT. So side is equity and liability. প্রথম হেডের নাম কি? হেড ইজ shareholders fund. তার আন্ডারে কটা সাবহেড আছে? There are 3 subheads. First one is share capital, then is reserve and surplus, then is money received against share warrant. এবার রিগার্ডিং শেয়ার ক্যাপিটাল আমি বলি, কোম্পানির শেয়ার ক্যাপিটালের মধ্যে আবার বিভিন্ন ডিটেলস থাকে, লাইক কোম্পানির অথরাইজ থাকে, ইস্যুড থাকে, সাবস্ক্রাইব থাকে, ফুললি পেড আপ থাকে, পার্টলি পেড আপ থাকে। তো এই যে রিগার্ডিং শেয়ার ক্যাপিটাল, এই যে এত রকমের ব্রেকআপ, এত রকমের ডিটেলস, সেটা কিন্তু কোম্পানির এই মেন শিটে, দিস ইজ দ্য মেন শিট, মেন ব্যালেন্স শিট পেজ, এই শিটে কিন্তু কোনো ডিটেলস পাবে না। তুমি তোমায় কি করতে হবে, এই শেয়ার ক্যাপিটালের পাশাপাশি গিয়ে নোট নাম্বারে গিয়ে নোট নাম্বার 1 দিলাম। ব্যালেন্স শিটের পর নোট স্টেটমেন্ট অফ পিএল, তারপরে নোটস টু অ্যাকাউন্ট স্টার্ট হচ্ছে। সো নোটস টু অ্যাকাউন্টস এর নোট নাম্বার 1 এ গিয়ে শেয়ার ক্যাপিটাল সংক্রান্ত যা যা ডিটেলস কোম্পানির দেবার আছে, অল দ্য ডিটেলস ইউ উইল ফাইন্ড দেয়ার ইন দ্য নোটস টু অ্যাকাউন্টস। সো ব্যালেন্স শিটের মেন শিটে কিন্তু তুমি ডিটেলস পাবে না। ডিটেলস কোথায়? নোটস টু অ্যাকাউন্টস এ করে নিলে যে কোম্পানির অথরাইজ কতটা আছে, ইস্যুড কতটা আছে, কতটুকু পার্টলি পেড আপ, কতটুকু ফুললি পেড আপ, all the details you will find there in the notes to accounts.
এবার নোটস টু অ্যাকাউন্টসে তুমি ক্যালকুলেশন করে শেয়ার ক্যাপিটালের যে ফাইনাল অ্যামাউন্টটা পাবে সেটা নোটস টু অ্যাকাউন্টস থেকে ক্যারি করে এখানে কারেন্ট ইয়ারে তুমি সেই অ্যামাউন্টটাকে প্লেস করলে। দিস ইজ দ্য আলটিমেট ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল। মানে কোম্পানি কিভাবে ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করে ফিল করতে পারছো, দিস ইজ দ্য মেইন শিট অফ ব্যালেন্স শিট। এখানে ডিটেলস দেওয়া হবে না। শেয়ার ক্যাপিটালে ধরো আজকে আমি লিখছি, ফর এক্সাম্পল আমি ধরো শেয়ার ক্যাপিটাল অ্যামাউন্টটা লিখছি 5 লাখ, শেয়ার ক্যাপিটালে 5 লাখ। এবার তোমার যদি জানতে ইচ্ছা করে যে 5 লাখটা কি করে এলো, কোম্পানির কত শেয়ার আছে, শেয়ার আবার দু রকম হয়, ইকুইটি হয়, প্রেফারেন্স হয়। আমরা বিএসসি তে পড়েছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। সো ইকুইটি কতগুলো আছে, প্রেফারেন্স কতগুলো আছে, কোত্থেকে জানবো? স্যার, টু নো অল দ্য ডিটেলস ওয়্যার ইউ হ্যাভ টু গো ইন নোট নাম্বার 1। নোট নাম্বার 1-এ তুমি সব ডিটেলস ওখানে করে দেবে, দিয়ে ওখান থেকে ফাইনাল অ্যামাউন্টটা তুমি ডিরাইভ করে নেবে, নিয়ে ব্যালেন্স শিটের মেন শিটে ক্যারি করে দেবে। ইজ দিস ওকে? রিজার্ভ এন্ড সারপ্লাস, নোট নাম্বার 2। কোম্পানি রিজার্ভ তো একরকম থাকে না, দেয়ার আর সেভারাল টাইপস অফ রিজার্ভ, লাইক ক্যাপিটাল রিজার্ভ, লাইক জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, রিভ্যালুয়েশন রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম। সো এগুলো সবই তো রিজার্ভ। তো এই রিজার্ভ গুলো কিন্তু যা যা যেটা যত আছে সেগুলো সব কোথায় ডিটেলস দেখাবো? নোট 2-তে। নোট 2-তে ডিটেলস দেখিয়ে ওখানে সাম আপ করে আমি এখানে ব্যালেন্সটা টেনে দেব। প্রেজেন্টেশন বুঝছি? সো হেড ইজ শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডের আন্ডারে কটা সাবহেড? 3টে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস এন্ড মানি রিসিভড এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট। এবার এই জিনিসটা তোদের জেনারেলি একটু জাস্ট জানলেই হবে, এটা তোদের জেনারেলি জিজ্ঞাসা করবে না যে মানি রিসিভড এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট বলতে কি, বোঝো, শুধু সেটুকু জানলে হবে। ব্যালেন্স শিট যখন তোমাদের প্রিপেয়ার করতে বলবে এই আইটেম তোমাদের জিজ্ঞাসা করবে না। দেখো, শেয়ার ওয়ারেন্ট কিছু না, কোম্পানি তোমাকে একটা ওয়ারেন্ট মানে একটা পেপার ইস্যু করে রেখেছে, যে পেপার হোল্ড করবার জন্য তুমি একটা প্রি ডিটারমাইন্ড প্রাইসে ইন ফিউচার কোম্পানি শেয়ারস পাবে। Today you are holding the warrants, you are not holding the shares, and that warrant basically gives you the right to get the shares of the company at a predetermined price. তার মানে আজকে যদি আমার কাছে শেয়ার ওয়ারেন্ট থাকে সেটা দিয়ে আমি কি বলতে পারি যে ইন ফিউচার কোম্পানির কাছ থেকে আমি এই নাম্বার অফ শেয়ারস পাবো अगेंस्ट দিস ওয়ারেন্ট। ওকে, শুধু এটুকু জানলে হবে। শেয়ার ওয়ারেন্ট বেসিক্যালি a document which you have, which you possess, which belongs to you, and because of this warrant the company will be issuing a certain number of shares to you in future. এটুকুই শেয়ার ওয়ারেন্ট সম্পর্কে জানলে হবে। তোমরা মেন জানবে ইকুইটি আর লায়াবিলিটি সাইডের প্রথম হেডের নাম কি? শেয়ার হোল্ডার্স ফান্ড, আর তার মধ্যে দুটো সাবহেড, শেয়ার ক্যাপ এন্ড রিজার্ভ এন্ড সারপ্লাস। আরো একটা সাবহেড আছে মানি রিসিভড এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট। ইজ ইট ক্লিয়ার? সেকেন্ড যে হেড, সেটাও জেনারেলি জিজ্ঞাসা কম করে, শুধু একটু জানলেই হবে, শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট। শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট। এই জিনিসটার প্রপার আন্ডারস্ট্যান্ডিং, মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো স্ট্রং হতো যদি আমরা ইস্যু অফ শেয়ারসটা করে আসতাম। ঠিক আছে, ইস্যু অফ শেয়ারস করবার পর কোম্পানি ব্যালেন্স শিটটা করলে এই জিনিসটাকে আরো বেটার ওয়েতে ফিল করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের স্কুলগুলো সব সেকশন বি থেকে রেশিও ফেশিও পরের এক্সামই দিয়ে দেবে, তো আমাদের কোম্পানি ব্যালেন্স শিট না উঠে থাকলে ওই চ্যাপ্টারগুলো আমরা প্রপার ওয়েতে ফিল করতে পারবো না। শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট জিনিসটা কি একটু ভার্বালি বলে রাখি। দেখো, কোম্পানি শেয়ার ইস্যু করে। কোম্পানি কেন শেয়ার ইস্যু করে? মার্কেট থেকে ক্যাপিটাল তুলছে কোম্পানি। কোম্পানি করতে গেলে তো বিজনেস, কোম্পানি তো ইজ এ টাইপ অফ বিজনেস, তো কোম্পানি নিডস মানি। তো কোম্পানি কি করে? মার্কেটে শেয়ার ইস্যু করে। কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দেয়। সাপোজ আই এম দ্য কোম্পানি, আমি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম যে আমি আমার শেয়ার বিক্রি করব, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 রুপিস করে। তো আপনারা যারা যারা কিনতে চান প্লিজ অ্যাপ্লাই টু মি। তোরা অ্যাপ্লাই করেছিস, কেউ 200, কেউ 500, কেউ 1000, সব অ্যাপ্লাই করেছিস, টাকা দিয়ে অ্যাপ্লাই করেছিস। আই হ্যাভ রিসিভ দ্য মানি। তো আমি রিসিভ করে নিয়েছি মানিটা, কিন্তু এখন কাকে দেবো আর কাকে দেবো না সেই অ্যালটমেন্ট প্রসেস আমি এখনো ফাইনাল করিনি। অ্যালটমেন্ট প্রসেস ফাইনাল হয়নি, কিন্তু তার আগেই আমার ইয়ার এন্ডিং চলে এসছে, ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তখন ব্যালেন্স শিটে ওই যে টাকাটা আমি অ্যাপ্লিকেশনের টাকাটা পেয়েছি অথচ এখন অ্যালটমেন্ট প্রসেসে যেতে পারেনি, তখন সেই অ্যামাউন্টটাকে এখানে লিখে রাখবো শেয়ার অ্যাপ্লিকেশন মানি which I have received from the shareholders which remains, मतलब allotment अभी भी बाकी है। Are you getting this? Share application money pending for allotment। আমি ডিসেম্বরের 20 তারিখে
অ্যাপ্লিকেশন চেয়েছি এবং পাবলিক অ্যাপ্লাই করে দিয়েছে, টাকা পেয়ে গেছি তোমাদের কাছ থেকে, কিন্তু কাকে তোমরা অ্যাপ্লাই করেছো যে আমাকে 5,000 দাও, ও বলেছে আমাকে 6,000, ও বলেছে আমাকে 10,000। তোমরা অ্যাপ্লাই করেছো মানে আমি তো এবার অ্যালট করবো যে ঠিক আছে ওকে তোমাকে 5,000ই দিলাম, দেন দ্য প্রসেস ইজ কমপ্লিট। তো অ্যাপ্লিকেশন মানি কোম্পানি রিসিভ করে নিয়েছে, কিন্তু এখন অ্যালটমেন্ট প্রসেস, বিফোর অ্যালটমেন্ট তোমার কোম্পানির ইয়ার এন্ডিং চলে এসেছে 31st ডিসেম্বর। সো অন দ্যাট মোমেন্ট, অ্যাজ অন 31st ডিসেম্বর, কোম্পানি ওই যে অ্যাপ্লিকেশনের টাকাটা যেটা রিসিভ করেছে, কোম্পানি উইল শো অর প্রেজেন্ট ইন ইজ ব্যালেন্স শিট অ্যাজ শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট। সেটা এখানে সেই অ্যামাউন্টটাকে দিতে হবে। স্যার এই পার্টিকুলার হেডের কোনো সাবহেড নেই। জেনারেলি অঙ্কে জিজ্ঞাসাও কম করে না বললেই হয়, সিলেবাসের এক্সক্লুডেড আছে। শুধু এটুকু জানবে শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট মানে দিস কনসেপ্টটা বুঝেছি। শেয়ার অ্যাপ্লিকেশন পেন্ডিং ফর অ্যালটমেন্ট মানে নাম্বার 3 যে হেডটা, সেটাকে আমরা বলছি নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট কোম্পানি ব্যালেন্স শিটে কিন্তু আমরা যেটা সোল প্রপার্টারশিপ বা পার্টনারশিপে বলতাম কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড ফিক্সড লায়াবিলিটি, বা আমরা বলতাম লং টার্ম লায়াবিলিটি, একটা লং টার্ম একটা শর্ট টার্ম। এখন কোম্পানি ব্যালেন্স শিটে কিন্তু লং টার্ম কথাটাকে বলে না, একটাকে বলে নন কারেন্ট আর একটাকে বলে কারেন্ট। নন কারেন্ট লায়াবিলিটি কিভাবে ডিফাইন করেছে কোম্পানিজ অ্যাক্টে? কোম্পানিজ অ্যাক্টে বলেছে যে যেগুলো কারেন্ট লায়াবিলিটি নয় সেগুলো হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি। তার মানে কোম্পানিজ অ্যাক্ট বেসিক্যালি ডিফাইন করেছে হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটি, বলেছে দিস আর কারেন্ট লায়াবিলিটি, আর এগুলো ছাড়া বাকি যা লায়াবিলিটি আছে কোম্পানি, দে উইল কাম আন্ডার নন কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট লায়াবিলিটি কাকে ডিফাইন করেছে কোম্পানিজ অ্যাক্ট? কোম্পানি বলেছে যে ব্যালেন্স শিট ডেটে, অ্যাজ অন দ্য ডেট অফ ব্যালেন্স শিট, যেদিন তুমি ব্যালেন্স শিট প্রিপেয়ার করছো সেই দিন দাঁড়িয়ে তুমি দেখবে যদি কোনো লায়াবিলিটি উইদিন দ্য নেক্সট 12 মান্থ তোমাকে রিপে করতে হয়, উইদিন দ্য নেক্সট 12 মান্থের মধ্যে তোমাকে রিপেমেন্ট করতে হবে, বা উইদিন দ্য নেক্সট অপারেটিং সাইকেলের মধ্যে তোমাকে রিপেমেন্ট করতে হবে, তাহলে সেই লায়াবিলিটি তোমার কাছে কারেন্ট লায়াবিলিটি। আর যদি দেখো 12 মান্থের পরে পেমেন্ট করতে হবে বা অপারেটিং সাইকেল যেটা আছে তার পরে পেমেন্ট হবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি নন কারেন্ট লায়াবিলিটি। আজকের দিনে দাঁড়িয়ে ব্যালেন্স শিটে আমার কাছে কোন একটা লায়াবিলিটি কারেন্ট না নন কারেন্ট, দ্যাট ডিপেন্ডস আমি কবে সেটা রিপেমেন্ট করব। যদি রিপেমেন্টটা 12 মাসের পরে করি দ্যাট ইজ নন কারেন্ট, আর যদি রিপেমেন্টটা উইদিন দ্য নেক্সট 12 মান্থ করতে হয় দ্যাট ইজ কারেন্ট। অবশ্যই এখানে অপারেটিং সাইকেলের একটা ম্যাটার ইনক্লুড রয়েছে, একটু বলি স্যার, কারণ এটা অনেক সময় কোয়েশ্চেনে দেয়। অপারেটিং সাইকেলের ব্যাপারটা কি? ধরো একটা কোম্পানি ব্যালেন্স শিট ডেটটা হচ্ছে, যেটা আমার এক্সাম্পলে 31st মার্চ 2023, এই দিন কোম্পানি ব্যালেন্স শিট প্রেজেন্ট করছে। তো ওই দিন দাঁড়িয়ে কোম্পানির একটা লায়াবিলিটি আছে, কোম্পানিকে জাজ করতে হবে whether this liability is নন কারেন্ট লায়াবিলিটি না কারেন্ট লায়াবিলিটি। তো কোম্পানি কিভাবে বুঝবে এই লায়াবিলিটিটা নন কারেন্ট না কারেন্ট? আগে তুমি দেখবে যে এখানে অপারেটিং সাইকেল কিছু বলা আছে কিনা। অপারেটিং সাইকেল কি স্যার বলবো? অপারেটিং সাইকেলটা হচ্ছে স্যার একটা অ্যাসেটকে আমি অ্যাকোয়ার করলাম, একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের রেসপেক্টে আমি অপারেটিং সাইকেল বলি। অপারেটিং সাইকেলটা কিরকম জানিস তো? ধর আমি আজকে হচ্ছে 7th জুন, আমি র মেটেরিয়াল বাই করলাম। র মেটেরিয়াল বাই করলাম কত? 1 লাখ দিয়ে। র মেটেরিয়াল বাই করার পর সেই র মেটেরিয়ালটা প্রসেস হবে, প্রসেস হয়ে তৈরি হবে কি ফিনিশ গুডস। ফিনিশ গুডসটা থেকে মাল বিক্রি হবে, তৈরি হবে কি ডেটার্স, যাদেরকে ধারে মাল বিক্রি করছি। তারপর ডেটার্স এর কাছ থেকে টাকা কালেকশন হবে, তবে আমার সেটা আবার ক্যাশে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা তো ইট টেক্স টাইম। আজকে আমি 7ই জুন র মেটেরিয়াল প্রসেসে ইনপুট করেছি, সেখান থেকে ফিনিশ গুডস তৈরি হয়েছে, ফিনিশ গুডস থেকে মাল সেল হয়েছে, ডেটার্স এর কাছে গেছে, সেই ডেটার্স এর কাছ থেকে টাকা হয়ে ক্যাশে কনভার্সন হয়েছে। তাহলে যে ক্যাশটা আমি 7th জুন আমি ইনপুট করেছিলাম বা ইনভলভ করেছিলাম আমার বিজনেসে, সেই ক্যাশটা আলটিমেটলি আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হয়ে ফিরে আসতে সাপোজ ধরো 13 মান্থস লেগেছে। তাহলে বলা হবে এই পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে এর অপারেটিং সাইকেলটা কত? 13 মাস। তাহলে অপারেটিং সাইকেল কিসের উপর ডিপেন্ড করে সেটা ফিল করলাম,
যে একটা অ্যাসেট অ্যাকোয়ার করা থেকে সেটা আবার ক্যাশে কনভার্ট হতে যে টাইম পিরিয়ডটা লাগে দ্যাট ইজ কল্ড অপারেটিং সাইকেল। এবার এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে অপারেটিং সাইকেলটা। তো তুমি অ্যাকচুয়াল অবজেক্ট হচ্ছে তোমার একটা লায়াবিলিটি ব্যালেন্স শিট ডেটে তোমাকে জাজ করতে হবে এটা নন কারেন্ট লায়াবিলিটি না কারেন্ট লায়াবিলিটি। তুমি কিভাবে জাজ করবে? তুমি যদি দেখো অঙ্কে অপারেটিং সাইকেল কিছু বলে দেয়, অপারেটিং সাইকেল ব্যাপারে কিছু বলে, তখন তুমি ধরবে যে যদি ওই লায়াবিলিটিটা পেয়েবল হয়, ইফ দ্য লায়াবিলিটি ইজ টু বি পেইড উইদিন দ্য নেক্সট 12 মান্থস, উইদিন 12 মান্থসের মধ্যে যদি সেই লায়াবিলিটিটার পেমেন্ট করতে হয় তাহলে সেই লায়াবিলিটি হয়ে যাবে কি কারেন্ট লায়াবিলিটি। আর যদি 31 মার্চে দাঁড়িয়ে তুমি দেখছো যে নেক্সট এক বছরের মধ্যে লায়াবিলিটিটা পেমেন্ট করতে হবে না, তারপরে পেমেন্ট হবে, তাহলে ওই লায়াবিলিটিকে প্রেজেন্ট করবে কি অ্যাজ নন কারেন্ট লায়াবিলিটি। কোনটা? সেটার ইনফরমেশন বলে দেবে, সেটা তুমি জানবে। ধরো একটা লায়াবিলিটি, একটা ক্রেডিটার্স আছে তোমার, তো ক্রেডিটার্স এর কাছে তুমি মাল কিনেছো, তো সেই ক্রেডিটার্স কে কবে পেমেন্ট করতে হবে তার তো পেমেন্টের টার্মস এন্ড কন্ডিশনস আছে। তো সেই ক্রেডিটার বলেছে তোমায় 18 মাস পরে পেমেন্ট দিলে হবে, তাহলে তো ইন দ্যাট কেস আমি 31 মার্চে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এখনো 18 মান্থ লেফট, 18 মান্থ পরেও পেমেন্টটা দিলে হবে, তাহলে ওটা কি, ওটা কি আমার কারেন্ট লায়াবিলিটি? কারেন্ট মানে जो জলদি দেনা है স্যার, সো দ্যাটস নট কারেন্ট লায়াবিলিটি, দেন তখন ওটা হয়ে যাবে কি নন কারেন্ট। যদি অপারেটিং সাইকেল কিছু মেনশন না করে থাকে অ্যাজ অন দ্য ব্যালেন্স শিট ডেটে দাঁড়িয়ে তুমি জাস্ট এটুকু চিন্তা করবে উইদিন দ্য নেক্সট 12 মান্থস আমাকে যা যা পেমেন্ট করে দিতে হবে, যে যে লায়াবিলিটির পেমেন্ট করতে হবে দোজ আর কারেন্ট, আর যেগুলো করতে হবে না তারপরে করতে হবে দে আর নন কারেন্ট। আমায় ক্লিয়ার? আর যদি স্যার অপারেটিং সাইকেল বলে দেয়, ধরো অঙ্কে বলে দিয়েছে অপারেটিং সাইকেল হচ্ছে 15 মান্থস, তখন কিন্তু 12 মাস না, তখন দেখবে কি 15 মান্থস, কি উইদিন দ্য নেক্সট 15 মান্থস এর মধ্যে যদি পেমেন্ট করতে হয় দেন দ্যাট ইজ কারেন্ট লায়াবিলিটি, বিয়ন্ড 15 মান্থস যদি পেমেন্ট করতে হয় দেন দ্যাট ইজ নন কারেন্ট লায়াবিলিটি। ফিল করতে পারছি? অপারেটিং সাইকেল না বলা থাকলে ইন দ্যাট কেস কত মান্থ? 12 মান্থস। আর অপারেটিং সাইকেল বলে দিয়েছি এবং অপারেটিং সাইকেলটা মোর দ্যান 12 মান্থস, যেমন আমার এক্সাম্পল অপারেটিং সাইকেল কত 15 মান্থস, তার মানে ব্যালেন্স শিট ডেট থেকে যদি নেক্সট 15 মান্থস এর মধ্যে পেমেন্টটা করতে হয় দ্যাটস কারেন্ট, আর বিয়ন্ড 15 মান্থস পেমেন্ট করতে হলে দ্যাটস নন কারেন্ট। স্যার ধরুন কোন একটা অঙ্কে বলে দিয়েছে অপারেটিং সাইকেল 8 মান্থস, তখন কি স্যার ক্রাইটেরিয়া এটা হবে যে উইদিন দ্য নেক্সট 8 মান্থস পেমেন্ট হলে কারেন্ট, বিয়ন্ড 8 মান্থস গেলে নন কারেন্ট? নো স্যার। অপারেটিং সাইকেল যদি 12 মান্থস এর কম হয় তখন অপারেটিং সাইকেলকে ইগনোর করো, তখন 12 মান্থস ক্রাইটেরিয়া ধরেই করবে। আর অপারেটিং সাইকেল যদি 12 মান্থস এর বেশি হয় তখন বেশিটা ধরে করবে। ইজ দ্যাট ক্লিয়ার? কি করে কারেন্ট লায়াবিলিটি না নন কারেন্ট লায়াবিলিটি জাজ করবে? অপারেটিং সাইকেল কিচ্ছু বলেনি, ইন দ্যাট কেস 12 মান্থস। অপারেটিং সাইকেল যদি লেস দ্যান 12 মান্থস হয় দেন অলসো 12 মান্থস। আর অপারেটিং সাইকেল যদি 12 মাসের বেশি হয় দেন গো ফর দ্যাট টাইম, ওর মধ্যে পেমেন্ট করতে হলে কারেন্ট, ওর বিয়ন্ডে পেমেন্ট করতে হলে নন কারেন্ট। ইজ ইট ক্লিয়ার? সো কারেন্ট লায়াবিলিটি কি, নন কারেন্ট লায়াবিলিটি কি, ইভেন এই অপারেটিং সাইকেলের উপর বেস করে কোনটা কারেন্ট কোনটা নন কারেন্ট তোমাদের কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন্স বা অ্যাসারশন রিজনিং বেস কোয়েশ্চেন্স থাকতে পারে। এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আমি আবার একবার কনক্লুড করব, কি শিখলাম? যে কোন একটা লায়াবিলিটি কারেন্ট না নন কারেন্ট কি করে বুঝবো? আগে চিন্তা করবো যে অপারেটিং সাইকেল দেওয়া নেই, ইন দ্যাট কেস কি করব, যদি উইদিন দ্য নেক্সট 12 মান্থস পেমেন্ট করতে হয় দ্যাট ইজ কারেন্ট, আর 12 মান্থস এর পরে পেমেন্ট করতে হলে দ্যাট ইজ নন কারেন্ট। স্যার অপারেটিং সাইকেল দেওয়া আছে কিন্তু সেটা 12 মাসের কম, 7 মাস 8 মাস 9 মাস, তখন অপারেটিং সাইকেল একবারই দরকার নেই, 12 মাসই ধরবে, 12 মাসের মধ্যে হলে কারেন্ট, 12 মাসের বিয়ন্ড হলে নন কারেন্ট। আর যদি অপারেটিং সাইকেল দেওয়া থাকে এবং সেটা 12 মাসের বেশি, সাপোজ 18 মান্থ, তখন কিন্তু 18 মান্থস উইল বি দ্য ক্রাইটেরিয়া। 18 মান্থের আগে হলে কারেন্ট, 18 মান্থের পরে হলে নন কারেন্ট। ক্লিয়ার? এবার এই যে নন কারেন্ট লায়াবিলিটি, এর আন্ডারে 4টে সাবহেড আছে, এ বি সি ডি। প্রথমে বলছে লং টার্ম বরোইংস। লং টার্ম বরোইংস এর মধ্যে বেসিক্যালি কোম্পানি ডিবেঞ্চার, লং টার্ম লোনস এগুলো কভার করবে, ঠিক আছে? তারপরে বলছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি।
যেটাকে ইন শর্ট আমরা ডিটিএল বলি। স্যার এও তোমাদের সিলেবাসে নেই। এটা ইনকাম ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিং প্রফিটের মিসম্যাচ করলে তখন ডেফার ট্যাক্স জেনারেট হয়, তোমরা বড় হয়ে শিখবে, আপাতত ডেফার ট্যাক্স সম্পর্কে জানবার দরকার নেই। এটা তো আমি একটা কমপ্লিট ব্যালেন্স শিট আলোচনা করছি, তো সেখানে আছে বলে বললাম, বাট 11-12 লেভেলে ডেফার ট্যাক্স লায়াবিলিটি নলেজ জাজ করা হবে না তোমাদের। ইউ উইল নট বি ইভেন আস্কড কোয়েশ্চেন ফ্রম দিস এরিয়া। তো ডেফার ট্যাক্স লায়াবিলিটি আছে জানো অ্যাজ এ সাবহেড, বাট এটা থেকে কিছু জানতে হবে না। নেক্সট হচ্ছে আদার লং টার্ম লায়াবিলিটি। আদার লং টার্ম লায়াবিলিটি আর একটা হচ্ছে লং টার্ম প্রভিশন। সবই লং টার্ম, কিন্তু এর মধ্যে আবার একটু ডিভিশন করা হয়েছে। লং টার্ম প্রভিশন মানে যে প্রভিশন গুলো কোম্পানি লং টার্মের জন্য করছে। প্রভিশন মানে কি, ফিউচারে কোনো একটা পেমেন্ট করতে হবে, যেটা আজকের দিন আমি দাঁড়িয়ে ঠিক বলতে পারছি না এক্স্যাক্টলি কত টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু আগে করতে হবে আমি জানি। I have to pay, make the payment, but how much I will pay that I don't know, but I know that I have to make some payment in future. তখনই কিন্তু আমরা প্রভিশন করি। ইন ফিউচার আমাকে পেমেন্ট করতে হবে, আমি জানি কত টাকা এক্স্যাক্টলি পেমেন্ট করতে হবে, সেই এক্স্যাক্ট অ্যামাউন্ট আই ডোন্ট নো, সো ইন দ্যাট কেস উই উইল ক্রিয়েট দ্য প্রভিশন। লং টার্ম প্রভিশন বেসিক্যালি, ধরো আমার কোম্পানিতে কিছু এমপ্লয়িজ কাজ করছে যারা লং টাইম কাজ করছে, তাদের কিন্তু রিটায়ারমেন্টের সময় গ্র্যাচুইটি দিতে হবে। তাহলে গ্র্যাচুইটি টাকাটা তোর জন্য কোম্পানি বুঝতে পারছে যে আমার গ্র্যাচুইটির পেমেন্ট দিতে হবে এমপ্লয়ীদের। when they will retire I have to pay lump sum to them as gratuity money, so definitely company will make some provisions, so that is long term provisions. যে at the time of retirement employees will claim the gratuity money, so I have to pay, so from that sense this come under long term provision. Provision for long term employee benefits like provision for gratuity, provision for warranties, these are items come under long term provisions. আর আদার লং টার্ম লায়াবিলিটি কি স্যার, যেগুলো লং টার্ম ওয়ারেন্টি আসছে না সেইগুলো আদার লং টার্ম লায়াবিলিটি। যেমন ক্রেডিটার্স, স্যার ক্রেডিটার্স যদি উইদিন 12 মান্থের মধ্যে পেমেন্ট হয় কারেন্ট লায়াবিলিটিতে যাবে, আর বিয়ন্ড 12 মান্থে হলে তখন এই আদার লং টার্ম লায়াবিলিটির মধ্যে আসবে। প্রিমিয়াম পেয়েবল অন রিডেমশন, সেটাও আদার লং টার্ম লায়াবিলিটির মধ্যে আসবে। না কখন হবে আমি মানে এক্সাক্ট কত টাকার লায়াবিলিটি হবে দ্যাট আই ডোন্ট নো, বাট হবে একটা দিতে আমায় হবে। লায়াবিলিটি আর প্রভিশনের মধ্যে ডিফারেন্সটা কি? লায়াবিলিটি হচ্ছে সেটা যেটা কিনা আমি জানি কি এত টাকাই আমায় দিতে হবে, দ্যাট ইজ লায়াবিলিটি। এন্ড হোয়াট ইজ প্রভিশন? প্রভিশন মতলব আমি জানছি যে আমায় দিতে হবে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট অ্যামাউন্ট, বাট আই নো কে আই হ্যাভ টু, তখন আমরা করি প্রভিশন। কবে দিতে? ফিউচার। আজকে দাঁড়িয়ে চিন্তা করছি ইন ফিউচার আই হ্যাভ টু। প্রভিশন ফর ব্যাড ডেট আমরা ফাইনাল অ্যাকাউন্টসে করেছি না? প্রভিশন ফর ব্যাড ডেট, আমি জানছি আমার ক্রেডিট সেল হচ্ছে মানে ডেটাস তৈরি হচ্ছে, ব্যাড ডেট হবে। এক্স্যাক্টলি কত টাকা ব্যাড ডেট লস হবে আই ডোন্ট নো, বাট হবে, তো আগে থেকে আমি প্রভিশন করে রাখছি। দ্যাট ইজ কল্ড প্রভিশন। যে ফিউচারে আমার লায়াবিলিটি তৈরি হবে, বাট আই এম নট শিওর হাউ মাচ লায়াবিলিটি দেয়ার উইল বি, বাট সাম লায়াবিলিটিজ উইল বি দেয়ার, সো আগে থেকে ব্যবস্থা করে রাখছি, দ্যাট ইজ কল্ড প্রভিশন। ইজ ইট ওকে? সো নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে হেড কি? নন কারেন্ট লায়াবিলিটি, and how many subheads it has? 4 subheads: long term borrowings, deferred tax liability, other long term liability, and long term provisions. এর পরের যে হেড নাম্বার 4 সেটাকে বলছি কারেন্ট লায়াবিলিটি। অধৈর্য হলে হবে না স্যার, হোল্ড ইউর পেশেন্স। অনেক জিনিস মাথায় রাখতে হবে, অনেক জিনিস। কারেন্ট লায়াবিলিটি 4টে সাবহেড। স্মল a, short term borrowings, সেকেন্ড হচ্ছে ট্রেড পেয়েবল, দেন হচ্ছে আদার কারেন্ট লায়াবিলিটি, ওসিএল যেটাকে আমরা বলি, আদার কারেন্ট লায়াবিলিটি, আর একটা হচ্ছে শর্ট টার্ম প্রভিশনস। শর্ট টার্ম বরিংস মানে ওদিকে ওপরে লং টার্ম মানে ডিবেঞ্চার, লং টার্ম লোন, আর শর্ট টার্ম বরিংস মানে হচ্ছে এনি শর্ট টার্ম ব্যাংক লোন, ঠিক আছে, মানে ক্যাশ ক্রেডিট, তারপরে ব্যাংক ওভারড্রাফট, এগুলোকে আমরা শর্ট টার্ম বরিংস এর মধ্যে ফেলি। ট্রেড পেয়েবল এর মধ্যে দুটো আইটেম আসে, এক ক্রেডিটার্স আর একটা হচ্ছে বিপি। বিপি বিলস পেয়েবল।
আদার কারেন্ট লায়াবিলিটি, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, ঠিক আছে, সেগুলো আসে কোথায়? আদার কারেন্ট লায়াবিলিটি। আর শর্ট টার্ম প্রভিশন, যেমন প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, সেগুলো আসে কোথায়? শর্ট টার্ম প্রভিশন। এবং এখানে এসে আমরা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইড কমপ্লিট হয়। হিয়ার উই কমপ্লিট দ্য টোটাল অফ লায়াবিলিটি সাইড। এখানে যে যে আইটেমগুলো আছে সেগুলো লিখতে হবে, লেখার পর সেগুলো টোটাল করলে আমরা পাবো কি? টোটাল অফ লায়াবিলিটি সাইড। এখনো কিন্তু নিচে একটা পোর্শন বাকি, ব্যালেন্স শিটের আধা হয়েছে। দিস ইজ অনলি দ্য লায়াবিলিটি সাইড আই হ্যাভ ডিসকাসড টিল নাও। এখনো কিন্তু প্রত্যেকটা সাবহেডের আন্ডারে কি কি আইটেমস, the notes to accounts or presentation I haven't discussed yet. ওকে, কোম্পানি ব্যালেন্স শিট এমন একটা চ্যাপ্টার, অনেক বেশি ইনফরমেশন তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, কি এটাই হয়, কারণ এই জিনিস তোমায় করতে হবে। when you will work as an accountant in a company, this balance sheet will be needed. তো এই ফরম্যাট তো তোমার একদম মুখস্থ থাকতে হবে, এবং করতে করতে হয়েও যায় স্যার। কিন্তু ভয় পেলে হবে না, আর কখনো খাতা খুলবো বা বই খুলবো তাহলে কিন্তু কখনো জীবনে গ্রিপ করতে পারবে না। একদম বুঝে নাও যে আলটিমেটলি ফিউচারে যখন কোথাও জব করবে এই ব্যালেন্স শিটই তোমায় প্রিপেয়ার করতে হবে, কারণ প্রত্যেকটা কোম্পানির অ্যাকাউন্ট ফাইনালাইজেশন হচ্ছে মেন পার্ট, এবং তখন এই ব্যালেন্স শিটের ফরম্যাটই হবে। সো দিস ইজ ভেরি মাচ নিডেড ইন প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তাহলে আমরা কোম্পানি ব্যালেন্স শিট, এক্সামে বড় সামস আসবে তোমাদের আইএসসির, আগে তো 12 প্যাটার্ন ছিল, এখন আসবে এর থেকে তো একটা কোয়েশ্চেন আসবে, 6 to 8 মার্কসের কোয়েশ্চেন আসবে। আর তাছাড়া স্যার বললাম না, এই চ্যাপ্টার যদি আমি প্রপারলি গ্রিপ না করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, কম্পারেটিভ কমন সাইজ, তারপরে রেশিও অ্যানালিসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই চ্যাপ্টার গুলোকে বেটার ওয়েতে ফিল করতে পারবো না। কারণ জানতে হবে কোম্পানি ব্যালেন্স শিটের প্রেজেন্টেশনটা কিভাবে হয়, তবে না আমি জিনিসগুলোকে রিলেট করতে পারবো, আদারওয়াইজ আমার ওই চ্যাপ্টার গুলোতে প্রবলেম হবে। কোম্পানি ব্যালেন্স শিটের সাথে সাথে তোমাদের স্টেটমেন্ট অফ পিএলও করতে হবে, একসাথে দেবে না, ব্যালেন্স শিটই দেয় জেনারেলি, কিন্তু নলেজে রাখতে হবে স্টেটমেন্ট অফ পিএল এরও কি হেড সাবহেড হয়। আমি বলে দেবো স্যার, স্যার করা যায়, কিন্তু কোম্পানি করে কি আগে ব্যালেন্স শিট প্রিপেয়ার করে দেন স্টেটমেন্ট অফ পিএল। হ্যাঁ, একই মানে আমরা ব্যালেন্স শিট প্রথমে করি, কিন্তু ক্লোজ করি আগে স্টেটমেন্ট অফ পিএল কে, সেখানকার প্রফিট এসে ব্যালেন্স শিটে হিট করবে। অনেকে করে, অনেকে কি করে, মানে আমি যত তুই কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখবি, ব্যালেন্স শিট প্রথমে থাকে, দেন স্টেটমেন্ট অফ পিএল, দেন নোটস টু অ্যাকাউন্টস। বাট একাডেমিক্যালি বাচ্চাদের সুবিধার জন্য আমরা কি করি, কারণ স্টেটমেন্ট অফ পিএল থেকে যে প্রফিটটা বেরোবে সেই প্রফিটটা আমার ব্যালেন্স শিটে টানতে হবে, তো ক্লোজ আমাকে ফার্স্ট পিএলই করতে হবে, পিএল এর ব্যালেন্স এসে ব্যালেন্স শিটে হিট করবে, তবে না ব্যালেন্স শিটের বোথ সাইড ইকুয়াল হবে। সেই জিনিসটা আমরা একাডেমিক্যালি করবো। আর আমাদের আইএসসি বলো বা সিবিএসসি বাচ্চাদের এরকম ব্যালেন্স শিট, কমপ্লিট ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে দেয় না, ওদের দেয় হেড সাবহেড জিজ্ঞাসা করে, বলো ট্রেড পেয়েবল হচ্ছে সাবহেড, এর আন্ডারে কি আসে, তোমাদের সেটাও আসে, আবার তোমাদের ব্যালেন্স শিটও তৈরি করতে দেয়, কিছু ইনফরমেশন দিয়ে বললো প্রিপেয়ার দ্য কোম্পানি ব্যালেন্স শিট, কিন্তু একেবারে পিএল ব্যালেন্স শিট একসাথে করতে দেবে সেই পার্টটা তোমাদের এখন নেই। বিকমে যদি পড়ো, বিকম 5th সেমে আছে তোমাদের কে ইনকমপ্লিট ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে কোম্পানি ব্যালেন্স শিট আর স্টেটমেন্ট অফ পিএল, তোমাদের বেসিক্যালি ব্যালেন্স শিট তৈরি করতে দেয়। স্টেটমেন্ট অফ পিএলটাও জানবো আমরা, ইন ডিটেল নাও জানলে হবে, জানবো। তাহলে প্রত্যেকটা কোম্পানি কোন ফরম্যাটে ব্যালেন্স শিট তৈরি করে? ভার্টিক্যাল ফরম্যাট, প্রথমে লায়াবিলিটি, দেন অ্যাসেটস, ইকুইটি এন্ড লায়াবিলিটি। লায়াবিলিটি সাইডে কতগুলো হেড আছে বলতো? 4 হেডস আছে। ফার্স্ট হেডের নাম কি? shareholders fund, and it has got how many subheads? 3. Share capital, reserve and surplus, money received against share warrant. সেকেন্ড হেডের নাম হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং ফর অ্যালটমেন্ট, ওর কোনো সাবহেড নেই, ও একা। থার্ড হেড হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, তার আন্ডারে কটা সাবহেড? 4টে, লং টার্ম বরোইংস, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, আদার লং টার্ম লায়াবিলিটি এন্ড লং টার্ম প্রভিশনস। নেক্সট হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কি আছে? শর্ট টার্ম বরোইংস, ট্রেড পেয়েবল, আদার কারেন্ট লায়াবিলিটি, শর্ট টার্ম প্রভিশন। এখানে এসে আমাদের কমপ্লিট হলো টোটাল অফ লায়াবিলিটি। এবার আমাদের এর নিচে শুরু হবে কি? অ্যাসেটস। চলো অ্যাসেটস এর হেড সাবহেড দেখে নেই।
স্যার অ্যাসেট সাইডের হেড হচ্ছে দুটো, একটাকে বলছে নন কারেন্ট অ্যাসেটস আর একটাকে বলছে কারেন্ট অ্যাসেটস। সো প্রথম হেডের নাম নন কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে ফার্স্ট সাবহেড হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট and equipments, property, plant and equipment and intangible. This is the subhead. এই সাবহেডের আন্ডারে প্রথমে হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট and equipments, নেক্সট হচ্ছে intangible assets। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস নিশ্চয়ই জানিস, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, এগুলোকে ইনট্যাঞ্জিবল বলে। দেন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, WIP, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। দেন ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। সো প্রথম সাবহেড হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টস আর ইনট্যাঞ্জিবল, তার আবার চারটে সাবপার্ট: প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টস, ইনট্যাঞ্জিবলস, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, intangible assets under development. স্যার প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বুঝতেই পারছিস, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিন, ইকুইপমেন্ট সব এর মধ্যে কভার হবে। এখানে নোট নাম্বার দিয়ে নোটস টু অ্যাকাউন্টস এর ডিটেইলস হবে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস তো বুঝতে পারছিস স্যার, গুডউইল, পেটেন্ট এরকম কিছু আইটেম থাকলে ইনট্যাঞ্জিবল এর আন্ডারে কভার হবে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কি? স্যার ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে ধরো কোন একটা কোম্পানি, কোন একটা বিল্ডিং আন্ডার প্রসেস আছে, বিল্ডিং কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে তো প্রপার্টিতে ঢুকে যাবে বিল্ডিং হিসেবে, কিন্তু যতক্ষণ আন্ডার কনস্ট্রাকশন আছে সেটাকে বলবো কি? ওয়ার্ক ইন প্রোগ্রেস। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ধরো কোনো রিসার্চ ইউনিট আছে, সায়েন্টিস্টরা রিসার্চ করছে, কোন একটা পার্টিকুলার জিনিস রিসার্চ হচ্ছে, ডেভেলপমেন্টের মধ্যে আছে কিন্তু এখন আলটিমেটলি ডেভেলপ হয়নি, তো সেখানেও তো অনেক এক্সপেন্সেস হয়ে থাকে, সেটাকে আমরা বলছি ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। এরপর নেক্সট সাবহেড নন কারেন্ট ইনভেস্টমেন্ট। নন কারেন্ট ইনভেস্টমেন্ট মানে কোম্পানি ইনভেস্ট করেছে, কোম্পানি ইনভেস্ট করেছে, কোম্পানির কাছে এক্সেস মানি ছিল এবং সেখানে কিন্তু কোম্পানি লং টার্ম ইনভেস্ট করেছে, তখন সেটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট। নেক্সট হচ্ছে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস, যেমন লায়াবিলিটি সাইডে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ছিল, এখানে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস। জেনারেলি জিজ্ঞাসা করে না। নেক্সট লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস, যদি কোনো লং টার্ম লোন কাউকে কোম্পানি দিয়ে থাকে বা কোনো লং টার্ম অ্যাডভান্স কোনো কাউকে দিয়ে থাকে, সেটা এখানে আসবে লং টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস। আর এছাড়া আদার নন কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট অ্যাসেটস। পাঁচটা সাবহেড হলো নন কারেন্ট অ্যাসেটস এর। সেকেন্ড হেড কি? কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আবার ছটা সাবহেড। প্রথমটা হচ্ছে কারেন্ট ইনভেস্টমেন্ট, অধৈর্য হবে না স্যার, বারবার বলছি কিন্তু। কারেন্ট ইনভেস্টমেন্ট। নেক্সট হচ্ছে ট্রেড রিসিভেবল, না ইনভেন্টরি, ইনভেন্টরি মানে নিশ্চয়ই বুঝতে পারছিস, স্টকটাকে ইনভেন্টরি বলে। নেক্সট হচ্ছে ট্রেড রিসিভেবল, বলতো ট্রেড পেয়েবল এর মধ্যে আসে ক্রেডিটার্স আর বিপি, তাহলে ট্রেড রিসিভেবল এর মধ্যে কারা আসবে? ট্রেড পেয়েবল এর মধ্যে আসছে ক্রেডিটার্স এন্ড বিপি আন্ডার লায়াবিলিটি সাইড, বিআরআর ডেটার্স। ভেরি গুড। নেক্সট হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশ বা ক্যাশের সমতুল্য কিছু, মানে ক্যাশ, ব্যাংক, চেক ইন হ্যান্ড, এগুলোকে বলে ইকুইভ্যালেন্ট। নেক্সট হচ্ছে শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্স, শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স। আর তারপরে হচ্ছে আদার কারেন্ট অ্যাসেটস, আদার কারেন্ট অ্যাসেটস। স্যার এগুলো করে
তারপর আমার অ্যাসেট সাইডের টোটাল। অবশ্যই লায়াবিলিটি এন্ড অ্যাসেটস টোটাল অবশ্যই ইকুয়াল হতে হবে। সো আমাদের অ্যাসেট সাইডে যদি বলি কতগুলো হেড আছে, there are two heads. First one is non-current assets and another is current assets. Non-current assets এর আবার 5টা সাব হেডস। প্রথম সাব হেড হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টস এন্ড ইনট্যাঞ্জিবল। স্যার এই পার্টিকুলার সাব হেডের আবার অনেকগুলো পার্ট আছে। হেড সাব হেডের আন্ডারে আবার পার্ট। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টস, intangibles, capital WIP, intangible assets under development. Then subhead non-current investment, then deferred tax assets, long-term loans and advances, then other non-current assets. আর তারপরে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে রয়েছে কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস, আদার কারেন্ট অ্যাসেটস। এটা হচ্ছে ব্যালেন্স শিটের মেইন শিট। এবার এর যে নোটস টু অ্যাকাউন্টস রেডি হবে, মানে আমাদের জানতে হবে কোন সাবহেডের আন্ডারে কি আইটেম আসে। নোটস টু অ্যাকাউন্টস দুটো একটা বানাতে দেয়, যেমন শেয়ার ক্যাপিটালের প্রেজেন্টেশনটা আসে যে শেয়ার ক্যাপিটাল নোটস টু অ্যাকাউন্টসে কিভাবে প্রেজেন্ট করতে হয়। স্যার নোটস টু অ্যাকাউন্টসে তো অ্যাজ সাচ কিছু না। ধরো আমি বললাম এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, তোমার বিল্ডিং আছে 2 লাখ, মেশিন আছে 3 লাখ, ফার্নিচার আছে 1 লাখ। জাস্ট নোটসে গেলে গিয়ে প্রপার্টি 2 লাখ, মেশিন 3 লাখ, হ্যাঁ ওয়ার্কিং যেটাকে বলছি সেটাই নোটস টু অ্যাকাউন্টস। তো কত আছে সেটাকে ওখানে টোটাল করে ওখান থেকে এখানে তুলে দেবো। বলতে পারে, বলতে পারে। দেখো সামসের সেই রকম আমরা যদি শিখি যেভাবেই বলুক না কেন আমরা পারবো। তোমরা এটুকু নলেজ রাখো কি আমাদের ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হবে, ব্যালেন্স শিটের ডিটেলস কোথায় পাবো? নোটস টু অ্যাকাউন্টস। লায়াবিলিটি সাইডে কতগুলো হেড? 4টে। অ্যাসেট সাইডে কতগুলো হেড? 2টো। এবার হেডস এর আন্ডারে সাবহেডস, সাবহেডস এর মধ্যে আইটেমস, এগুলো আমাদের বাই প্র্যাকটিস আস্তে আস্তে হবে। ঠিক আছে? সো তোমাদের কাজ হবে স্যার নেক্সট ক্লাস এই যে যতগুলো ব্যালেন্স শিটের মেন শিটের হেড সাবহেড এটাকে একদম পুরো মুখস্থ করে ফেলা। মোটামুটি কার আন্ডারে কি আসতে পারে আমি টুকটাক ডিসকাস করেছি। এবার আমাদের এখানে ব্যালেন্স শিটে আরো যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই শেয়ার ক্যাপিটালের প্রেজেন্টেশন, মানে শেয়ার ক্যাপিটালের নোটস টু অ্যাকাউন্টসটা কিভাবে বানাতে হয়। শেয়ার ক্যাপিটালের নোটস টু অ্যাকাউন্টসটা কিভাবে বানাতে হয় সেটা ইস্যু অফ শেয়ারস করবার পর করলে আমরা খুব ইজিলি করতে পারতাম। তো হতে পারে আমি ওটা পরেও করাতে পারি যে আগে ইস্যু অফ শেয়ারস করিয়ে নিয়ে তারপর কোম্পানি ব্যালেন্স শিটের শেয়ার ক্যাপিটালের প্রেজেন্টেশনটা শেখাবো। কারণ ওখানে যে সমস্ত টার্ম ইউজ হবে সেটা হচ্ছে ইস্যু অফ শেয়ারস রিলেটেড, সেগুলোর একটা ক্লিয়ার কনসেপ্ট না থাকলে এই পার্টটাকে অতটা ফিল করা যাবে না। তো ইনিশিয়াল লেভেল আমি চাইছি কোম্পানির অন্তত মেন ব্যালেন্স শিটের হেড এন্ড সাবহেড গুলো তোরা লার্ন করে আয়। বইতে আমি দেখিয়ে দিচ্ছি, টুকতে হবে না। আর কার আন্ডারে কে আসে এটা একটু যদি দেখতে পারিস, যেমন আমি বলে দিচ্ছি এর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট কোনগুলো কোনগুলো আমাদের এক্সাম পারপাসে লাগবে। যেমন দেখ শেয়ার ক্যাপিটাল ইম্পর্টেন্ট, রিজার্ভ এন্ড সারপ্লাস ইম্পর্টেন্ট, এ জানতে হবে না, এও জানতে হবে না। নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে লং টার্ম বরিংস এর আন্ডারে কি কি আসে, লাইক ডিবেঞ্চার্স, লং টার্ম লোন, পাবলিক ডিপোজিট, এগুলো। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি জানতে হবে না। আদার লং টার্ম লায়াবিলিটির মধ্যে বলতে পারিস ওই লং টার্ম ট্রেড পেয়েবলস, একটু আধটু দেয় তাও কম। আর লং টার্ম প্রভিশনসটা জানতে হবে। লং টার্ম প্রভিশনস তাও কম দেয়, যেগুলো হচ্ছে ওই প্রভিশন ফর গ্র্যাচুইটি, প্রভিশন ফর ওয়ারেন্টিজ, সেগুলো। কারেন্ট লায়াবিলিটির কিন্তু 4টে আইটেমই জানতে হবে। শর্ট টার্ম বরিংস এর মধ্যে বেসিক্যালি বললাম কি শর্ট টার্ম লোন, ব্যাংক ওভারড্রাফট, ক্যাশ ক্রেডিট, এগুলো। ট্রেড পেয়েবল এর মধ্যে তো বাঁধা নিয়ম, 2টো আইটেম। কে কে জানো ট্রেড পেয়েবলে? ট্রেড পেয়েবল 2টো আইটেম আছে, ক্রেডিটার্স এন্ড ডিপি। এটা যেন স্যার ভুলবে না কখনো, ট্রেড পেয়েবল এর মধ্যে 2টো আইটেম আসে, ক্রেডিটার্স এন্ড ডিপি। আদার কারেন্ট লায়াবিলিটির মধ্যে বেসিক্যালি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স গুলো আসে, ঠিক আছে, অন্যান্য কারেন্ট লায়াবিলিটি। আর শর্ট টার্ম প্রভিশনের মধ্যে আমরা বলতে পারি প্রভিশন ফর ট্যাক্স, ঠিক আছে, সেগুলো শর্ট টার্ম প্রভিশন আসে। নন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে স্যার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টস এন্ড ইনট্যাঞ্জিবল জানলে, তার মধ্যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টস আর ইনট্যাঞ্জিবল এই দুটো বেশি দেয়। এই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কম দেয়, দেয় না আমি বলবো না, কম দেয়।
এদিকে নন কারেন্ট ইনভেস্টমেন্টটা জানলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেটস তো জানতে হবে না, লং টার্ম লোনসও জানতে হবে না, আদার নন কারেন্ট অ্যাসেটও জানতে হবে না। চলে আসবে কারেন্ট অ্যাসেটসে। কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেছি, ইনভেন্টরি তো স্টক, ট্রেড রিসিভেবল দুটো আইটেমকে বলে, বল জানো কি কি? ডেটার্স আর বিল রিসিভেবল। ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে ক্যাশ, চেক, ব্যাংক এগুলো হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। শর্ট টার্ম লোনস অ্যান্ড অ্যাডভান্স এবং আদার কারেন্ট অ্যাসেট, যেগুলো প্রথম 5টা সাবহেডে আসবে না, বাকি যে কারেন্ট অ্যাসেট গুলো আদার কারেন্ট অ্যাসেট, যেমন অ্যাডভান্স ট্যাক্স এগুলো আদার কারেন্ট অ্যাসেটস আসে। ওই যে ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড, হ্যাঁ ওটা আসে, ওটাও যায়। কারেন্ট অ্যাসেটস এর মধ্যে সবকটা জানতে হবে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে সবকটা সাবহেডের আইটেম জানতে হবে, আর বাকিগুলোর মধ্যে যেগুলো বেছে দিলাম সেগুলো করলেই হবে। বুঝেছিস? তো একটু সময় দিতে চাই আমি তোদের, একটা ক্লাস তোরা বাড়িতে যা, গিয়ে ব্যালেন্স শিটের আগে মেন শিটটাকে লার্ন কর, মেন শিটটাকে পুরোপুরি মুখস্থ করবি, করে এবার রিজার্ভ এন্ড সারপ্লাসে কি এটুকু তো এক কথায় বলতে পারবি স্যার অল টাইপস অফ রিজার্ভ আসবে। অল টাইপস অফ রিজার্ভের এক্সাম্পল বলতো দেখি। জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, রিভ্যালুয়েশন রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম, এ সব আসে কোথায়? রিজার্ভ এন্ড সারপ্লাস। শেয়ার ক্যাপিটালে মানে বেসিক্যালি ইকুইটি কতটা, প্রেফারেন্স কতটা, এই সব হচ্ছে শেয়ার ক্যাপিটাল। লং টার্ম বরিংস এর মধ্যে বেসিক্যালি ডিবেঞ্চার, লং টার্ম লোন, পাবলিক ডিপোজিট, মানে যেগুলো কোম্পানি টাকা ধার নিয়েছে এবং লং টার্মে রিপে করতে হবে। লং টার্ম প্রভিশনের মধ্যে প্রভিশন ফর গ্র্যাচুইটি জানলেই হবে। শর্ট টার্ম বরিংস, শর্ট টার্ম লোন, ব্যাংক ওভারড্রাফট, ক্যাশ ক্রেডিট, ট্রেড পেবল তো ক্রেডিটার্স এন্ড বিপি, আদার কারেন্ট লায়াবিলিটি লাইক আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, শর্ট টার্ম প্রভিশন লাইক প্রভিশন ফর ট্যাক্স। এই একটা একটা করে এক্সাম্পল মাথায় রাখ। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টস এর মধ্যে কি, যত বিল্ডিং, মেশিন, ফার্নিচার এসব প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টস এর মধ্যে চলে আসবে। ইনট্যাঞ্জিবল এর মধ্যে কি কি, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এগুলো ইনট্যাঞ্জিবল। নন কারেন্ট ইনভেস্টমেন্ট মানে কোম্পানি বাইরে কোথাও টাকা ইনভেস্ট করেছে লং টার্মের জন্য, দ্যাট ইজ নন কারেন্ট ইনভেস্টমেন্ট। কারেন্ট ইনভেস্টমেন্ট মানে যেটা শর্ট টার্মের জন্য করেছে। ট্রেড ইনভেন্টরি মানে স্টক, ট্রেড রিসিভেবল মানে ডেটার্স আর বিআর, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশ, ব্যাংক, চেক ইন হ্যান্ড এগুলো। শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্স মানে শর্ট টার্মের জন্য কাউকে কোম্পানি লোন দিয়েছে বা অ্যাডভান্স কাউকে দিয়েছে। আর আদার কারেন্ট অ্যাসেটস মানে প্রথম 5টায় যারা আসবে না, দ্যাট ইজ আদার কারেন্ট অ্যাসেটস। ক্লিয়ার? এবার তোমরা বুকে এসো, টিএস দেওয়ালে দেখো তোমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, টুকতে হবে না। পেজ নাম্বার 10.3 তে এসো। 10.3, তে দেখো পুরো ফরম্যাট অফ দ্য ব্যালেন্স শিট দেওয়া আছে, দেখতে পাচ্ছি? সো আমি যেটা লিখেছি সেটা এখানে দেওয়া আছে। এবার কিছু চেঞ্জেস ওরা নিচে বলেছে। এই আগে না প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টস আর ইনট্যাঞ্জিবল যেটা ছিল না, আগে আমরা ফিক্সড অ্যাসেট লিখতাম। রিসেন্ট কোম্পানিতে একটা চেঞ্জ এসেছে, ওখানে নিচে বলে দিয়েছে দেখ, Schedule 3 of the Companies Act 2013 has been amended whereby the term fixed assets is replaced with the property, plant, equipment and intangible. ঠিক আছে? তো এই হলো কোম্পানি ব্যালেন্স শিট।